তানবীর চোখ বাঁকিয়ে তাকাতেই শান্ত ভদ্র মেয়ের মতো মুখে টেপ লাগালো। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাপের অবশ্যই সমস্যা হবার কথা। এই ভদ্রমহিলা নিজের আনন্দে আমার বাপকে ভুলেই গেছে। তুই সেখানে থাকলে তোর মন্ডি না হয় দেখা যেত, কিন্তু আমার বাপ কই যেত? কর্তব্য সেরি, তাই বাপ হিসেবে এইসব দিকে নজর রাখা আমার কর্তব্য। তানবীরের মুখের বুলি শুনে শান্তর মুখটা একে অপর থেকে এতটাই দূরে চলে গেল যে অনায়াসেই তার মধ্যে দিয়ে কয়েকশো মশা তাদের বংশধর নিয়ে ঢুকে যেতে পারবে। তাকে ছাড়া বাদবাকি সবারও প্রায় একই হাল। কি বলে এই ছেলে? একদম নড়াচড়া করবি না। তানবীর নিজের ধমকাধমকির পালা শেষ করে এবার হাসি মুখে শাড়ির ওপর দিয়ে শান্তর একেবারেই মসৃণ পেটটাতে আলতো করে হাত রেখে ফটোগ্রাফারের উদ্দেশ্যে বলল, এবার ঠিক আছে দাদা, এখন তুলতে পারেন। আমার বাপকে মিস দেওয়া চলবে না। নতুন বাপ আইবার পরে আমার জিগেলে আমি কি উত্তর দেবো? সো ক্যামেরাওয়ালা দাদা, ঠিকঠাক ক্লিক করবেন। সবাই এতক্ষণে আধ পাগলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারল, আর তাদের সাথে শান্তও পারল। আর সবার সামনে এমন পরিস্থিতিতে পড়ে লজ্জায় তার মুখটা মুহূর্তেই একটুখানি হয়ে গেল। রাগ আর লজ্জার সংমিশ্রণে নিঃশব্দে তানবীরকে উদ্দেশ্য করে শখানেক গালির বর্ষণ আড়াল, কিন্তু সেগুলো সব কয়টাই একান্ত নীরবে। নতুবা ঘুণাক্ষরেও পাশের জনের কানে পৌঁছতে পারলে তাকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া সম্ভব হবে না। ফটোগ্রাফার ক্যামেরাতে ক্লিক করার আগে আরও একবার ভালোভাবে সবাইকে দেখে নিল। সাদিদের কোলে পিচ্চি নিয়ানা এবং তার কাজ ঘেঁষে নিলা। তাদের সাথে পিচ্চি নিয়ানার পাশেই নিজের জায়গাটা বেশ পাকাপোক্তভাবে করে নিয়ে সাত বসা, আর তাদেরকে ঘিরে পুরো পরিবার। কাছের মানুষগুলোর হাসি মুখখানা নিয়ে খুব সুন্দর একটা স্মৃতির ছবি ক্যামেরার পর্দায় উঠে এলো। হয়তোবা বছর ঘুরে এই সুখ স্মৃতিগুলোই মুহূর্তটাকে পুনরুজ্জীবিত করবে। চায়ের কাপে বসবে ফিরে দেখা দিনগুলোর ঝলমলে স্মৃতিপট নিয়ে লম্বা আলাপ। প্রহর পেরিয়ে গধূলি লগ্ন আসবে, কিন্তু তারপরও থেমে থাকবে না সেই স্মৃতিকথন। সুখ দুঃখ, ঝগড়া, মান অভিমান, দূরত্ব, আত্মীয়ের বিশ্বাসঘাতকতা সব কিছুকে ছাপিয়ে যেই ভালোবাসা আপন রঙে খেলে গিয়েছে, ভালোবাসার রক্তিম আবিরে যারা রঙিন হয়েছে এবং নিজেদের রঙে পাশের মানুষগুলোকেও রাঙাতে বাধ্য করেছে, এ যেন এক অকুত ভয়, সীমাহীন, অবোধগম্য, ব্যক্তিহীন, কবু না থেমে থাকা ভালোবাসার গল্প। এক অন্তরালের প্রেমিক মনের গল্প, যার শুরু এবং শেষটা পুরোটাই অনুরাগ নির্ভর। এ যেন এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া অন্তরালের অনুরাগের প্রেমময়ী স্মৃতি কথন। সাদিদের ফর্সা মুখটা রাগের তোপে হালকা লালচে বর্ণ ধারণ করেছে। সে চোখ ঘুরিয়ে সব কয়টা দুষ্টুর মুখ দেখল। কথা বলে দুষ্টুদের দুষ্টুমি কখনো শেষ হয় না। সমাপ্তিতে এসেও তারা নিজেদের মাত্রা বাড়িয়ে টিকে থাকতে চায়। কি যাচ্ছিস এমন বিছুদের মতো পিছনে লেগে আছিস কেন? তার কথায় উপস্থিত সব কয়েকটা দস্যু বাহিনী যেন বেশ মজা পেল। তানবীর তো হাসতে হাসতে অর্ণবের ওপর প্রায় ঢলেই পড়ে গেল। দেখছিস অর্ণব, সাদিরা তোর সইছে না। সেটাই তো দেখছি, কিন্তু বন্ধুরা তারা থাকলেই যে যেতে দেওয়া হচ্ছে না। বহু পালাই পালাই করছো দোস্ত, এবার দুইবার হিসেব মতো সব কিছু সুদে আসলে উসুল তোলা হবে। তুই ওই মাথা মোটার কথার সাথে তাল মেলাচ্ছিস অর্ণব। আর প্রিয়তি, তোর না পিচ্ছি একটা মেয়ে আছে, সে কোথায়? বাচ্চা মেয়েকে একা রেখে এসে ওদের সাথে ফাইজলামিতে রেখেছিস। এসব বলে পার পাবি না, জলদি হিসেব মিটমাট কর। আজব তো, কিসের হিসাব? এখানে কি কোনো অঙ্ক পরীক্ষা হচ্ছে নাকি? তানবীর এবার কাছে আসলো। সাদিদের কাঁধ জড়িয়ে ধরে কিছুটা নিচু স্বরে বলে উঠল, সেটা তো টাকাটা দেওয়ার পরেই বুঝতে পারবি। অঙ্ক সহ রসায়ন এবং জীববিজ্ঞানের পরীক্ষা হয়ে যেতে পারে। মানে? সাদিদ কপাল কুঁচকে তানবীরের দিকে তাকালো। অধৈর্য তানবীর এবার বেশ হাঁপিয়ে উঠেছে যেন। ধূপ করে সাদিদের পিঠে কিল বসিয়ে দিল। দূর শালা, সময়ে অসময়ে খালি মানে করিস। তুই কি হাতারাম নাকি? বাসরের জন্য চাঁদা যাচ্ছে, তাহলে চাঁদা আদায়ের কাজ করে তবেই তো চাচ্ছি। অতঃপর আবারও কাছে এসে ফিসফিসিয়ে বলল, গরিবের রিজিক নষ্ট করা গুনাহ। এত কষ্ট, এত টাকা পয়সা খরচ করছি, এগুলো দিবি না? সাদিদ কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে রইল। হয়তোবা বিষয়টা মাথায় ঢুকিয়ে নিতে সময় নিচ্ছে।
আর সব কিছুর সাথে যে দুষ্টুগুলো বাসন নিয়েও মাতামাতি করবে এটা সে হয়তো আশা করেনি। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসি আটকালো। আজ শুধু বন্ধুগুলো এখানে থাকলে হয়তো ইজ্জতের ফালুদা করে নিত, কিন্তু এখানে শান্তসহ তার আরও কিছু কাজিন পার্টি রয়েছে, তাই কিছুটা রয়ে সই বলল, টাকা পয়সা আমার কিন্তু এখন একটা মেয়েও আছে, তো এইসব হবে না, রাস্তা ছাড়। ও মা তাই? তাহলে তুমি বুঝি আজ সন্ন্যাসীর সাথে থাকবে? বুঝলি তানবীর, আজকে আমাদের শাদী সন্ন্যাস ধারণ করবে, কারণ হচ্ছে সে এখন এক বাচ্চার বাবা। আমি তো এটাই দেখবার পারতেছি। তাদের কথা বলার অঙ্গি ভঙ্গি দেখে হাসি আটকাতে গিয়ে সাদিদের পেট বোধ হয় ফেটে যাবার অবস্থা। সে হাসি মুখেই ওয়ালেট হাতে নিল, কার্ডটা তাদের হাতে ধরিয়ে দিল। নে যত পারিস খরচ কর। মুহূর্তেই দুষ্টুগুলোর মুখে বিজয়ের উল্লাস দেখা দিল। সাদিদও তাদের কাণ্ডে মুচকি হাসল। কে বলবে এগুলো এখন বড়দের কাতারে পড়ে? কাজকর্ম একদম সব ছোটদের মতো। সাদিদ রুমের দরজাটা খুলে সত্যি ভীষণ অবাক হলো। দুষ্টুগুলো আসলেই বহুত খেটেছে। তাদের পুরো রুমটা লাল গোলাপ, রজনীগন্ধা আর জেসমিনের সুবাসে ক্যান্ডেল দিয়ে চমৎকারভাবে সুসজ্জিত। দ্বিতীয় দফায় বাসর নিয়ে সাদিদ সত্যিই এতটা আশা করেনি। রুমের এমন সাজ দেখেই যেন শরীরে একটা শীতল বাতাস বয়ে গেল। আর তারই মধ্যে মাত্রা বাড়াতে যোগ হলো প্রিয়তমার লাবণ্যময়ী স্নিগ্ধতা। নীলাও এতক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছে। বিয়ের ভারী শাড়ি ছেড়ে শরীরে একটা লাল জামদানি জড়িয়েছে। পাতলা শাড়িতে মেদহীন কোমরটা পুরোটাই দৃশ্যমান। চুলগুলো খোপা করে তাতে ফ্রেশ বেলি ফুলের গাজরা লাগানো। হাতে হালকা দুটো হীরের চুড়ি, গলায় কানেও হীরের একেবারে হালকা অলংকার পড়েছে। সাদিদের এত দেখেও যেন আশা মিটছে না। যেই রমণী শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা সূক্ষ্ম তিল সাদিদের মুখস্থ, তারই শরীরের নেশা যেন সাদিদ কখনো ছাড়তে পারে না। বারবার এই নেশায় মাতাল হয়। কিন্তু যাকে দেখে সাদিদের শরীরে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে, সে এখন রুম জুড়ে পায়চারি করছে। কি হয়েছে পাখি, এমন অস্থির কেন? টেনশনের কারণে সাদিদ যে রুমে এসেছে এটা নীলার খেয়ালই ছিল না। সে দ্রুত সাদিদের কাছে এগিয়ে গেল, অস্থির কণ্ঠেই বলে উঠল, দেখেন না সবাই মিলে কি কাণ্ডটাই না করছে। মেয়েটাকে কোনোভাবেই নিজের কাছে রাখতে পারলাম না, জোর করে নিয়ে গিয়েছে। সে আমাদের ছেড়ে কখনো একা থেকেছে? আমি কত করে বললাম মেয়ে কাঁদবে, তারপরেও তারা নিয়ে গেল। সাদিদ বুঝতে পারল সম্পূর্ণ ঘটনাটা। কি কারণে পিচ্চিটাকে ওদের কাছে রাখতে চাচ্ছে এটা বুঝবে না এতটা বোকা সাদিদ নয়। কিন্তু তারপরও মেয়ে ছাড়া সাদিদ নিজেই যে অস্থির হয়ে যাবে। প্লিজ আপনি একটু দেখেন না। নীলার গলা লেগে আসছে। সাদিদ মৃদু হেসে ফেলল। তার পিচ্চি প্রাণ পাখিটা যে এখন মা, আর মায়ের দায়িত্ব পুরোপুরি পালন করতে সে সর্বদা প্রস্তুত। সাদিদ হাসি মুখেই নীলাকে কাছে টানল, দুহাত কানের পিছনে লাগিয়ে নীলার কপালে কপাল ঠেকালো। জীবনটা বড্ড সুন্দর পাখি, বড্ড বেশি সুন্দর। সাদিদ হঠাৎ এমন কেন বলল সেটা নীলা বুঝে উঠতে পারল না, আর না পারল বাক্যের অর্থোদ্ধার করতে। সাদিদ সেই সময়টুকু দিল না। আলতো করে নীলার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একটা দুটো করে পান পাতার ন্যায় মুখটাতে অগণিত চুমু খেল। সাদিদের স্পর্শে নীলা বরাবরই খেই হারিয়ে ফেলে। এবারও তাই হলো। শরীরটা মুহূর্তেই যেন ছেড়ে দিল। সাদিদ নীলার ভারশূন্য শরীরটাকে দুই হাতের বাহুবন্ধনে শক্ত করে আঁকড়ে ধরে পুরুষালী রুক্ষ ঠোঁট যুগল, কোমল মেয়েলি অধর যুগলে মিলিয়ে নিল। স্বামীর লাগামহীন উষ্ণ ভালোবাসায় নীলার শরীরে মুহূর্তেই কাঁপন ধরল। ধারালো নখগুলো সাদিদের শুভ্র পাঞ্জাবির ওপরেই চেপে বসল। মৃদু ব্যথায় ভালোবাসার গভীরতা যেন আরও বৃদ্ধি পেল। ভালোবাসা হিংস্র হতেই মুহূর্তেই নিয়ন্ত্রণহীন শরীরটা মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু সাদিদ তারপরও কি মনে করে থেমে গেল। এতক্ষণের আদরে প্রিয়তমার ঠোঁটজোড়া টকটকে লালচে বর্ণে পরিণত হয়েছে, যেন একটু টোকা দিলেই গলগলিয়ে রক্ত বেরিয়ে আসবে। সাদিদ ঠোঁট কামড়ে হাসল, অতপর আরেকটি টকটকে ঠোঁটজোড়া নিজের মধ্যে নিয়ে নিল।
আলতো করে কয়েকবার ভীষণ আদুরেভাবে ভালোবাসা দিল। ধীরে ধীরে নীলার থেকে সরে আসলো। নীলার গালে হাত বুলিয়ে বলল, মেয়েকে নিয়ে আসছি। সাদিদ আর নীলার প্রত্যুত্তরে অপেক্ষা না করেই দরজা খুলে বেরিয়ে পড়ল। নীলা এখন ফাঁকা দরজাটার দিকে তাকিয়ে রয়েছে। কাপা শরীরটা নিয়ে সে ফুলে সজ্জিত বিছানায় এসে বসল। বিছানায় নজর পড়তেই অপরাধী মনটা পুনরায় ছিন্ন বিচ্ছিন্ন হলো। মলিন কণ্ঠে আপন মনেই বলে উঠল, আমি কি ওনাকে অনিচ্ছাকৃতভাবে হলেও কষ্ট দিলাম? নীলা কাঙ্ক্ষিত উত্তর পেল না। কেবল অস্থিরভাবে মনক্ষুণ্ণ হয়ে ফাঁকা রুমটাতে বসে রইল। সাদমান বারবার পিচ্চি নিয়ানাকে খটিয়ে খটিয়ে দেখছে। মেয়েটা যে সাদের বারবার এমন করাতে যথেষ্ট বিরক্ত, এটা তার ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে। কিন্তু সাদ সেসব পাত্তা দিতে নারাজ। নিধি অনেকবার বলেছে এমনটা না করতে, বোন কান্না করবে, কিন্তু সাদমান কোনো কথা কানে তুলেনি। আরেকবার নরম হাতগুলো নেড়ে চেড়ে দেখতেই পিচ্চিটা অভিযোগের ঝুড়ি নিয়ে নিধির দিকে তাকালো। আর তাতেই নিধি গুণধর পুত্রকে মৃদুস্বরে ধমক দিল, কি হচ্ছে সাদ? বোনকে বারবার বিরক্ত করছো কেন? সাদমান বরাবরের মতোই মায়ের দিকে অসন্তোষ নজরে তাকালো। মাকে আর বোঝানো গেল না। সারাদিন সাদমান বোন বোন বলে তসবি পড়ে। বোন না বলে নিয়ানা বলে ডাকলেও তো পারে, কিন্তু সেটা ডাকবে কেন? সাদমানের বোন বলে ডাকতে হবে, এটাই যেন নিয়ম। মা, তুমি একবার দেখো তো বউ ব্যথা পেয়েছে কিনা। ব্যথা? কিসে ব্যথা? আর তোমাকে না বললাম ওকে বউ বলে ডাকবে না? ওহ মা, তুমিও না, এসব বাদ দিয়ে জামাটা একটু উঠিয়ে ভালোভাবে দেখো তো ব্যথা পেয়েছে কিনা। কিসের ব্যথা? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। বউকে আজ শান্ত চাচুমানি পড়ালো না, এটাই জিজ্ঞেস করছি, তাতে ব্যথা পেলো কিনা। শাড়ি পরালে ব্যথা পাবে কেন? ও মা, তুমি কি কিছুই বুঝো না? আমি দেখছি তোমার শাড়ি পরতে বড় বড় পিন লাগাও। আমার বউ তো পিচ্ছি, যদি এসব পিন লেগে ব্যথা পেয়ে থাকে তাহলে তো ওষুধ লাগাতে হবে। চাচিমণি কিন্তু এটা ঠিক করেনি। মানলাম বউটাকে অনেক সুন্দর লাগছিল, তাই বলে শাড়ি পরানোর কী দরকার ছিল? এখন যদি পিন লেগে কোথাও কেটে কুটে গিয়ে থাকে তাহলে কষ্ট হবে কার? আর যদি বেশি ব্যথায় জ্বর চলে এসে অসুস্থ হয়ে যায় তখন? মা, আমার তো এসব ভাবতেই ভয় হচ্ছে, একটু জলদি দেখো না ব্যথা ট্যাথা পেয়েছি কিনা। সাদমানের বোধহয় গলা শুকিয়ে এসেছে। সে কথা শেষ করে ঢক ঢক করে গ্লাসে পানি ঢেলে পানি খেল। নিধি আর বলবে কি? সে এক প্রকার স্তব্ধ হয়ে বসে রয়েছে। নিয়ানা জন্মের পর থেকেই সাদের এসব পাগলামি নিধি সহ পরিবারের সকলেই দেখে এসেছে, কিন্তু নিধি কখনো এসবে মাথা ঘামায়নি। কেননা তাদের বয়স অনুযায়ী বিষয়টা একেবারেই পাত্তা দেওয়ার মতো নয়। কিন্তু সাদের নিয়ানার প্রতি এহেন আচরণ নিধিকে এবার সত্যি বিষয়টা ভাবতে বাধ্য করেছে। দিনকে দিন যেন পিচ্চি নিয়ানার প্রতি সাদের চিন্তা ভাবনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এদিকে সাদ তার বউকে নিয়ে মায়ের কোনো রকম দুশ্চিন্তা না দেখে বিরক্ত। সে চোখ মুখ কুঁচকে নিজেই আবার পিচ্চি নিয়ানার তদারকিতে লাগলো। সাদ যখন নিয়ানাকে নিয়ে ব্যস্ত তখন অপ্রত্যাশিতভাবে নিধি বলে উঠল, আব্বা, নিয়ে নাকি সত্যি বিয়ে করতে চাস? শাহেদ সবেমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছিল। আচমকা নিধির এমন কথায় তার কাশি উঠে গেল। নিধি দৃষ্টি ঘুরিয়ে তার দিকে তাকাতেই শাহেদের অবাক চোখ জোড়ার সম্মুখীন হলো। যেন নিধির থেকে এমন একটা কথা সে আশাই করতে পারেনি। নিধি আপাতত ছেলের বাপের কৌতূহলকে আমলে নিল না। কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় পুনরায় সাদের দিকে তাকালো। আর সাদ এখনো ফ্যাল ফ্যাল করে নিধির মুখের দিকেই তাকিয়ে রয়েছে। আর আপন মনেই হয়তো ভাবছে আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে। ছেলের এমন মুখখানা দেখে নিধির বেশ হাসি পেল। সে কপালের ওপর পড়ে থাকা সাদের সিল্কি চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে উঠল, কি হলো আব্বা, বললি না যে করবি বিয়ে? সাদ এবার মায়ের হাসি মুখটা দেখে স্বাভাবিক হয়ে আসলো। নিজেও ছোট দাঁতগুলি বের করে হেসে দিল। হ্যাঁ করবো তো, তোমরা করতে দিবে? এখন দিলে আমি এক্ষুনি বউকে বিয়ে করে ফেলবো। নিধি এবার শব্দ করেই হেসে ফেলল। আর শাহেদ এবং পিচ্চি নিয়ানা মা পুত্রের এমন ভয়ানক কথাবার্তা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পিচ্চিটা একবার নিধিকে দেখে তো একবার শাহেদকে, আবার চোখ ঘুরিয়ে এখনই হয়ে যাওয়া তার বরের দিকেও তাকাচ্ছে। অর্থাৎ এখানে আসলে হচ্ছেটা কি?
এটাই মূলত বোঝার চেষ্টা। নিধি ছেলের কথায় এখনো হেসে যাচ্ছে। সে মুখে হাসি নিয়ে শাহেদের প্রশ্নের উত্তর দিল। আমি পুরোপুরি ঠিক আছি, কিন্তু ছেলের কথা শুনেছেন? আপনার ছেলে তো বিয়ে করতে চায়। করাবেন নাকি ছেলের এখন বিয়ে? বলেই নিধি আর এক দফা মুখ চেপে হাসল। এবার যেন পরিস্থিতিটা বেশ স্বাভাবিক হয়ে এসেছে। শাহেদ ভেজা তোয়ালেটা চেয়ারের ওপর রেখে এগিয়ে আসলো। ছেলেকে পিছন থেকে এক হাতে নিজের সাথে আগলে নিয়ে বলে উঠল, হ্যাঁ করবো তো, দিবে? ইস, আপনি আবার কি বলছেন এসব? এসব কথা ওর সাথে কি বলা উচিত? বিয়ে? এই যে আজকে চাচ্চু আর খালামুনির হলো। পাঞ্জাবি পরবো আর বউকে শাড়ি পরতে হবে। তারপর হুজুর কবুল বলতে বললে বলে ফেলবো, হয়ে যাবে বিয়ে। সাদমান উত্তর দিয়ে বেশ খুশি। অপরদিকে শাহেদ নিধি দম্পতি ও ছেলের হাসি মুখখানা দেখে হাসছে। বিয়ের পরিপূর্ণ অর্থ না বুঝেই বিয়ে নিয়ে কতটা উৎসাহী। তাদের আনন্দঘন মুহূর্তের মধ্যে দরজায় নক পড়তেই নিধি গিয়ে দরজা খুলে দিল। সাদিদকে বোধহয় এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি, তাই মুখে কিছুটা আশ্চর্যের ভাব নিয়ে বলল, সাদিদ, তুমি এখানে? আসতে হলো। প্রিন্সেস কোথায়? এই তো শুয়ে আছে, ভেতরে আসো। না, এখন আর আসবো না, মেয়েকে নিতে এসেছি ভাবিমণি। সেটা কেমন কথা? আজকের রাতটা আমাদের সাথেই থাকুক না? মেয়ের মা অস্থির হয়ে আছে, ওকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও হয়তো পারবো না। দিয়ে দাও ভাবিমণি। নিধি কি ভেবে যেন হেসে ফেলল। তারপর নিয়ানাকে কোলে নিয়ে সাদিদের কাছে গেল। মেয়ে বাবাকে দেখেই একগাল হেসে ফেলল। সাদিদও হাসল। মেয়েকে নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়াতেই ছোট সাদ এসে মায়ের পাশে দাঁড়ালো এবং এক দৃষ্টিতে নিয়ানার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিধি একবার ছেলের মুখের দিকে তাকিয়ে সাদিদকে পিছন থেকে ডেকে উঠল। সাদিদ মেয়েকে নিয়ে পিছনে ঘুরতেই নিধি সাদকে কাছে টেনে আনল। ছেলেকে আদুরে ভাবে জড়িয়ে ধরে সাদিদের দিকে তাকালো। অতঃপর মুখে হাসি নিয়ে সাদিদের দিকে অপ্রত্যাশিত একটা প্রশ্ন ছুড়ে দিল। ছোটবেলার আবদারগুলো কি প্রাপ্তবয়সে এসে পূর্ণতা পাবে? সাদিদ কয়েক মুহূর্ত স্থির হয়ে নিধির মুখের দিকে তাকিয়ে রইল, যেন প্রশ্নটা বুঝতে সময় নিল। অতঃপর কোলে থাকা আদুরে মেয়েটার দিকে তাকালো। চোখ জোড়া না চাইতেও তার ছলছল করে উঠল। সাদিদ মেয়ের কপালে স্নেহময় চুমু দিয়ে সামনে দাঁড়ানো মা পুত্রের দিকে তাকালো। মুখে কোনো প্রত্যুত্তর দিল না, কেবল পিচ্চি মেয়েটাকে নিজের বুকের সাথে একেবারে আগলে নিয়ে মৃদু হাসল। সাদ কি বুঝলো সেটা বোঝা গেল না, কিন্তু সে আচমকাই গলা ফাটিয়ে চিল্লিয়ে উঠল, গুড নাইট বউ, অ্যান্ড মিস ইউ সো মাচ। সাদমান কথা শেষ করেই নিয়ানার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। ছোট নিয়ানা চোখ বাঁকিয়ে সাদমানের দিকে তাকালো। সাদিদ মেয়ের কাণ্ডে হেসে ফেলল। নিধিও ছেলের কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে হাসল। সাদিদ মেয়েকে নিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে গেল। তাদের রুমে আসতেই নীলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ যাকে মেয়ের চিন্তায় অস্থিরতায় ছটফট করতে দেখেছে, তাকে হঠাৎ এমন কাচুমাচু করে দাঁড়িয়ে অনবরত নখ খুঁড়তে দেখে সাদিদের কপাল কুঁচকে এলো। নীলাকে ওপর থেকে নিচে ভালো করে একবার পরখ করে নিয়ে বলল, কি হয়েছে পাখি, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ? রাগ করবো কেন? রাগ করার মতো কি কোনো কারণ রয়েছে? না মানে আসলে ওই যে, এমন আসলে নকলে না করে কি বলতে চাও সেটা বলো। না মানে আমাদের এই রাতটা তারা সাজিয়েছিল। না মানে আমি বললাম মেয়েকে। সাদিদ বোধহয় নীলার অসম্পূর্ণ কথাগুলোর তাল মেলাতে পারল, তাই তো সে একটু শব্দ করেই হাসল। নীলা অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতেই সাদিদ তাকে কাছে টানল। গালে হাত রেখে একবার নরম আদুরে গলায় বলল, জোছনা বিলাস করবে প্রাণ পাখি। ইস, কি ভাবছিল আর মানুষটা কি উত্তর দিল। নীলা মাথা নুইয়ে মৃদু হাসল। নিয়ানাকে কোলে নিতে চেয়ে বলল,
মেয়েকে ঘুম পাড়িয়ে আসি। ও না, আজকে প্রিন্সেসও তার মা বাবার সাথে জ্যোৎস্না বিলাসের সঙ্গে হবে, তাই না বাবাই? পাকা বুড়িটা দন্তহীন মাড়ি বের করে হেসে কুটি কুটি। অতপর মেয়েকে সঙ্গে নিয়ে সাদিদ নীলা দুজনে ব্যালকনিতে এসে বসল। তাদের রুমের সাথে লাগোয়া ব্যালকনিটি বেশ বড়। এখান থেকে অনায়াসে বসে অপূর্ব রূপালী চাঁদের আলো সৌন্দর্য লাভ করা যায়। নীলা আসার সময় সঙ্গে করে পাতলা একটা চাদর নিয়ে এসেছিল। বাহিরে বেশ ভালোই মৃদু ঠান্ডা বাতাস বইছে, কিন্তু সহ্যের সীমার ভেতরে। সাদিদ মেয়েকে ভালোভাবে চাদরে মুড়িয়ে নিয়ে বুকের সাথে চেপে ধরল, আর এক হাতে নীলাকে আগলে নিল। নীলা প্রিয়তম স্বামীর কাঁধে মাথা রাখল। দুজনের দৃষ্টি দূর আকাশে। ভালোবাসি পাখি, ভীষণ বেশি। নীলা মাথাটা হালকা উঁচিয়ে সাদিদের মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ঝুলিয়ে বলল, আমিও ভালোবাসি, খুব বেশি। সাদিদ প্রিয়তমা স্ত্রীর চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিতেই নীলা আবেশে চোখ বন্ধ করে নিল। সাদিদ তাকে নিজের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরল। পারে না শুধু তাকে বুকের ভিতরের পিঞ্জিরাতে আবদ্ধ করে নিতে। রঙের মাধুরীতে রঙিন পিচ্ছি সেই নীলাঞ্জনা, প্রথম প্রেমে পড়ার ভিন্ন অনুভূতি, কিছু রাগ, কিছু অভিমান, বছর ঘুরে পুনরায় মুখোমুখি, লুকায়িত প্রেম, ভালোবাসার প্রকাশ, অতঃপর অপ্রত্যাশিতভাবে বিয়ে, তারপর এতগুলো সুখের মুহূর্ত, এত ভালোবাসা। সবশেষে আমাদের মেয়েটা। আবার জীবনটাকে ভালোবাসায় এমন পরিপূর্ণ করার জন্য কি চাও জান, বলো তো, দেখি পূরণ করার সামর্থ্য আছে কিনা। সাদিদ উত্তরের অপেক্ষায় নীলার মুখের দিকে তাকালো। নীলাও এক দৃষ্টিতে সাদিদের মুখের দিকে তাকিয়ে আছে। স্মৃতিপটে যেন খেলা করে যাচ্ছে ফেলে আসা সবগুলো সুখ দুঃখের মুহূর্ত। না চাইতেও নীলার চোখ জোড়া ছলছল হয়ে এলো। সাদিদ আলতো করে প্রিয়তমার চোখের কোণটা মুছে দিল। কপালে সময় নিয়ে প্রগাঢ় চুমু খেল। সুখ হোক কিংবা দুঃখ, এই চোখ জোড়াতে অশ্রু মানায় না। তোমার না হোক, আমার যে কষ্ট হয়, আমার কথা চিন্তা করবে না। স্বামীর আদর ঘন ভালোবাসা পেয়ে নীলা একেবারে তার সাথে মিশে বসে রইল। সাদিদও এক হাতে প্রিয়তমা স্ত্রীকে আর আরেক হাতে মেয়েকে বুকে জড়িয়ে রইল। কতক্ষণ এভাবে কেটে গেল সেটা বোঝা যায়। মেয়েটাও কোনো রকম বিরক্ত না করে মা বাবার সাথেই চুপ করে মিশে রইল। অতঃপর নীলা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই বাপ মেয়ে একসঙ্গে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নীলা সেসব দিকে পাত্তাই দিল না। হয়েছে এক নাটকীয়তা। নীলাকে ভাবলেশীন দেখে মেয়েটি সাদিদের দিকে ঠোঁট ভেঙে তাকালো। সাদিদের আর কি, মেয়ের সামনে সব কিছুই যে ফিকে। তাই তো মেয়েকে আদুরেভাবে ইশারায় বুঝিয়ে নীলাকে মৃদুস্বরে ধমক দিল। সমস্যা কি পাখি, এমন করছো কেন? কি করছি? নীলাকে এখন বেশ স্বাভাবিক, বরং অনেকটাই বেশি স্বাভাবিক দেখা যাচ্ছে। সাদিদ পুনরায় মেয়ের মুখের দিকে তাকালো। বিচ্ছুটা এবার কেঁদেই ফেলবে বোধহয়। তার চোখের পাতা বিরামহীনভাবে পিটপিট করছে। সাদিদ যেন মেয়ের এমন অবস্থায় আরও গলে গেল। কি করছো মানে? তুমি আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছ কেন? জানো না আমার প্রিন্সেস এমন করলে ঘুমিয়ে যায়? হাত দূরে সরাও। একেবারে চুপ থাকুন। হয়েছে এক বাপ বেটি, আদিক্ষেতা দেখে বাঁচি না। আমাদের নিয়ে একদম আজে বাজে বকবে না, আর আমার মেয়ের মাথা থেকে হাত দূরে রাখো, একদম এমন করবে না। নীলা চোখ বাঁকিয়ে তাদের দিকে তাকালো। মেয়েটা যেন এতক্ষণে ভীষণ খুশি। মেয়ের খুশিতে সাদিদও খুশি। সে এবার মেয়ের ছোট হাতগুলো নেড়ে চেড়ে খেলছে। অপরদিকে বাপ মায়ের এমন কাণ্ডে নীলা হতাশাজনক শ্বাস টানল। রাত কটা বেজেছে দেখেছেন? ছোট্ট মানুষ এত রাত পর্যন্ত জেগে থাকলে অসুস্থ হয়ে থাকবে। সাদিদ আর চোখে নীলার অসহায় মুখের দিকে তাকালো। কথাটা যে পুরোপুরি সত্য এটাও অস্বীকার করার মতো নয়, কিন্তু মেয়েটাকে কষ্ট দিতেই যে মন নারাজ। সাদিদ মেয়েকে বুকে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে উঠল, আম্মা এখন ঘুমিয়ে গেলে সমস্যা আছে, সকালে উঠে আমরা অনেক খেলা করব। মেয়ে তো বাপের আদরের দুলালি, তাই পুচকিটা মুচকি হেসে ছোট হাতগুলো দিয়ে বাবাকে জড়িয়ে ধরতে চাইল। আর তৎক্ষণাৎ
মিটমিট করে চোখ বুঝল। সাদিদ মেয়ের কপালে আদুরে চুমু খেয়ে মৃদু হাসল। অতপর নীলার দিকে চোখ পড়তেই দেখল তার ঠোঁটের কোণেও মিষ্টি হাসি। কি? সাদিদ ভ্রুজোড়া নাচিয়ে প্রশ্ন ছুড়ে দিল। নীলা এগিয়ে আসলো। সদ্য ঘুমন্ত মেয়েটার মুখে বার কয়েক স্নেহময় চুম্বন আঁকল। সাদিদের প্রশ্নবিদ্ধ মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে জানালো, যখন মেয়েটাকে সাথে নিয়ে আপনার হাসি মুখটা দেখি তখন নিজেকে একটু হালকা মনে হয়। আপনার অসীম ভালোবাসার সামনে একটুখানি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে সৃষ্টিকর্তা হয়তো আমাকে মেয়েটাকে জন্ম দেবার সামর্থ্য দিয়েছে। নীলার চোখ জোড়া পুনরায় ভিজে আসতেই সাদিদ তাকে ভীষণ আদুরেভাবে বুকে টানল। প্রিয়তমার মাথায় চুমু দিয়ে নম্র স্বরে বলে উঠল, এমন করে বলো না শোনা, শুনতে ভালো লাগে না। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার কাছে কি, আর আমি সেটা চাইও না। ভালোবাসায় কিছু অব্যক্ত অনুভূতি থাকলে সমস্যা আছে? নীলা প্রত্যুত্তরে মাথা নুইয়ে হাসল। মেয়েকে আস্তে করে নিজের কোলে নিতে নিতে বলল, শুয়ে দিই? দাও। নীলা মেয়েকে নিয়ে বিছানার পাশে তার জন্য বরাদ্দকৃত ছোট দোলনাতে শুইয়ে দিতেই সাদিদ প্রশ্ন করল, মেয়েকে দোলনাতে কেন? নীলা সাদিদের মুখোমুখি হতে পারল না। এমন কথা মুখ ফুটে কিভাবে বলবে, তাই অপর দিকে ফিরেই মিনমিনে স্বরে বলতে লাগলো, না মানে বিছানায় অনেক ফুল, ছোট মানুষ ফুলে সমস্যা হতে পারে, তাই আর কি। তাহলে ফুল খুলে নেব? নীলা অনবরত হাতের আঙ্গুল কচলাতে লাগল। সাদিদ কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে তীক্ষ্ণ সুচালো দৃষ্টিতে নীলাকে পরখ করল। অতপর তার ঠোঁটের কোণে ধীরে ধীরে মৃদু হাসির রেখা ফুটে উঠল। প্রাণ পাখিটার লাজুক লতা ভাব এতদিনে এসেও সাদিদের সামনে একটুও কমেনি। সাদিদও তো কম দুষ্ট নয়, তাই তো প্রিয়তমার সঙ্গে মজা নিতে শুরু করলো। তাহলে খুলেই নিচ্ছি। শুধু শুধু ফুল দেখে আর কি হবে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সাদিদ আর চোখে নীলার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তাকে আর একটু জ্বালাতে পুনরায় বলল, তুমি এখন ওই সব শাড়ি টাড়ি পরে রয়েছো কেন? আমি ফুলগুলো ফুলে নিচ্ছি, তুমি গিয়ে চেঞ্জ করে দাও, তোমার রাতে ঘুমোতে অসুবিধা হবে। নীলা আর কি করবে? যেহেতু মুখ ফুটে জীবনও বলতে পারবে না, তাই সাদিদের কথা শোনাই উত্তম। আর সাদিদের কথাবার্তায় মনে হচ্ছে না সাদিদ কষ্ট পেয়েছে। আর নীলা তো কেবল তাকে নিয়েই চিন্তিত ছিল। যেহেতু সে ঠিকঠাক, তাহলে আর সমস্যা কি? তারপরও নীলার মনের ভেতরের খচখচানিটা যাচ্ছে না। মুখটা হালকা মলিন করেই সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরিহিত হালকা গহনাগুলো খুলতে লাগলো। গলার সিম্পল গহনাটা খুলতে গেলেই ঘাড়ে সেই খুব পরিচিত স্পর্শটা অনুভব করলো। নীলা হালকা ঘাড় ঘুরিয়ে তাকাতেই সাদিদের সাথে চোখাচোখি হলো। সাদিদ ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ঝুলিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত নীরবেই চোখে চোখে কথোপকথন চলল। সাদিদের চোখের দৃষ্টি নীলার সমস্ত শরীরের ভাঁজগুলোতে খেলে যেতেই নীলা লজ্জায় মাথা নুইয়ে নিল। আর সে বুঝতে পারল তার প্রেমিক পুরুষের এতক্ষণের দুষ্টুমি। সাদিদ নিজেই নীলার গলার হারটা খুলে দিল। নীলা ঘাড় কাত করে শাড়ি খামচে ধরল। সাদিদ পেছন থেকে নীলার শাড়ি বের করে কোমরে হাত রাখল। প্রেমিক পুরুষের দুষ্টু স্পর্শে মুহূর্তেই নীলার শরীরে কাঁপন শুরু হলো। সাদিদ যেন প্রিয়তমাকে বিরক্ত করে বেশ মজা পেল। তাই তো কোমরে চাপ প্রয়োগ করে পেছন থেকে গলায় মুখ ঘষল। আলতো করে মুখ ঘষতেই খোঁচা খোঁচা দাড়ি রাখাতে নীলা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। শরীরের ভার সাদিদের ওপর ছেড়ে দিতেই সাদিদ আলতো করে নরম হালকা শরীরটাকে কোলে তুলে নিল। নীলা সাদিদের গলা জড়িয়ে ধরে ঝাপসা চোখে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। সাদিদের দৃষ্টিও নীলার ওপরেই স্থির। ঝাপসা চোখের দৃষ্টি হলেও সাদিদের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা নীলার নজর এড়ালো না। তাই তো লজ্জায় আরও চুপসে গিয়ে সে সাদিদের বুকের কাছের শুভ্র পাঞ্জাবিটা চেপে ধরল। সাদিদ তাকে বিছানায় শুইয়ে দিয়ে ডান হাতে সুইচ টিপে রুমের লাইটগুলো অফ করে দিল, কেবলমাত্র বারান্দার লাইটগুলো ব্যতীত। আর সেই লাইটের আলো ঘরে এসে নীলার মুখটা আধো আলো অন্ধকারে স্পষ্টত দৃশ্যমান।
সাদিদ আঙুল বুলিয়ে নীলার মুখের উপর থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। অতঃপর এতক্ষণের নীরবতার পর সাদিদ নীলার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, এতদিন পর এসব সামান্য কথাটা মুখ ফুটে বলতে পারলে না? এত লজ্জা? It's not it strange, বউ? সাদিদ কথাটুকু বলেই মিষ্টি শাস্তিস্বরূপ আলতো করে নীলার কানের লতিতে দাঁত ছুঁয়ে দিল। নীলা তো প্রথম থেকেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল, এমন অবস্থা যেন আরও কাহিল করে দিল। সাদিদ নীলার গালে আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। দুষ্ট আঙুলগুলো নড়ে চড়ে গলা থেকে ক্রমশ নিচের দিকে বক্ষ বিভাজিকার কাছে গিয়ে পৌঁছতেই নীলা কাপা হাতে সাদিদের হাত চেপে ধরল। এমন জ্বালাচ্ছেন কেন? কাপা কণ্ঠে প্রেয়সীর মিষ্টি অভিযোগটা শুনে সাদিদের নেশা তীব্র হলো। ঘোর লাগা স্বরে বলল, জ্বালাচ্ছি কোথায়? এখনো তো কিছুই করলাম না। কিছু করার আগেই অবস্থা, তাহলে করলে আমার প্রাণ পাখিটার কি হবে শুনি? নীলা বরাবরের মতোই লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল। সাদিদ লজ্জাবতী লজুকলাতার লাল টকটকে গালগুলোতে চুম খেল। নীলার গালে, নাকে, কপালে ছোট পান পাতার ন্যায় পুরো মুখটাতেই ছোট ছোট চুমু খেয়ে নেশা জড়ানো পুরুষালী ঘনস্বরে বলল, তাহলে কিছু করেই দেখা যাক, তখন উত্তরটাও ঠিকঠাক পাওয়া যাবে। কি বলো? কথার সারমর্ম বুঝতে পেরে নীলার লালচে মুখটা লজ্জায় অন্যদিকে ঘুরিয়ে নিল। সাদিদ এক পলক তার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসল। অতপর পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলে মাথা গলিয়ে পাঞ্জাবিটা খুলে নিল। এক টানেই উন্মুক্ত বুকের ওপর নীলাকে নিয়ে আসলো। নীলা মিটমিট করে দুষ্ট পুরুষটার দিকে তাকালো। সাদিদ নীলার খোপা থেকে গাজরাটা খুলে দিল। অতপর প্রিয়তমার দীঘল কালো রেশমি চুলগুলো সম্পূর্ণই খুলে দিয়ে চুলের নাক ঢোপালো। নাক টেনে টেনে চুলের মন মাতানো ঘ্রাণ নিয়ে নীলার কপালের সাথে কপাল লাগিয়ে হালকা করে ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। বার কয়েক ছোট ছোট চুমু খেয়ে একসময় প্রিয়তমার কোমল পেলব অধর যুগলে ডুব দিল। ভালোবাসায় হিংস্র হতে খুব বেশি সময় লাগলো না। পুরুষালী রুক্ষ হাতগুলো তখন কোমল নারী শরীরটাকে দলিত মথিত করতে উঠে পড়ে লেগেছে। নারী শরীরে পুরুষের হাত মানেই সেই নারী নিয়ন্ত্রণহীন। আর সেখানে যদি কাঙ্ক্ষিত পুরুষটির আদুরে স্পর্শ থেকে থাকে, তাহলে যে সেই নারীর শরীরে কোনো জড়ই থাকে না। নীলার শরীরও প্রিয়তমার আদর উত্তেজনা মিশ্রিত সেই স্পর্শে ততক্ষণে পুরোপুরি ছেড়ে দিয়েছে। অতঃপর প্রেমিক পুরুষের লাগামহীন আদরে প্রেয়সীর বুকের শাড়ির আঁচলটা কবেই নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়েছে। উন্মুক্ত হয়েছে চোখ ধাঁধানো বুক, মসৃণ পেট, পিঠ, মেদহীন পাতলা কোমর। প্রেমের গভীরতায় দুটি মনের মিলন অবশ্যই দরকার। আর সেখানে যদি বহু দিনের তৃষ্ণার্ত দুটি দেহের মিলন ঘটে, তাহলে তো কোনো কথাই নেই। প্রেম, মন, দেহ এই তিনের সংমিশ্রণে ভালোবাসার সাগর তখন ক্রমশ উত্তাল। ফজরের আজান কানে আসতেই সাদিদ আলতো করে নীলার উন্মুক্ত পিঠে হাত বুলালো। চোখ বন্ধ রেখেই নরম শরীরটাকে নিজের সাথে শক্ত করে একবার চাপ দিল। প্রিয়তমার সেই ঘোর লাগানো নেশা যেন এখনো কাটেনি, তারপরও ছাড়তে যে হবেই। বাকি ঘুমিয়েছ? উফ, নীলার ঘুম জড়ানো লেগে যাওয়া শটটা শুনে সাদিদ নিঃশব্দে হাসল। প্রিয়তমার মাথায় দীর্ঘ আদুরে চুমু খেয়ে বলল, তোমার চোখে ঘুম দেখা যাচ্ছে, নামাজটা তাহলে পরেই আদায় করে নিও। না উঠছি তো। নীলা শরীরে আর অলসতা ভর করতে দিল না, বিছানা ছেড়ে উঠেই বসল। অতপর দুইজনেই বিছানা ছেড়ে উঠে গেল। শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে এসে দুইজনেই একসাথেই নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ রাখতে গিয়েই নীলা মেন নড়নচড়ন বুঝতে পারল। পিচ্চিটা ততক্ষণে উঠে গিয়েছে। এটা তার রোজকার অভ্যাস। নামাজের সময়ে তাদের সাথে সাথে পিচ্চি মেয়েটাও জেগে যায়। নীলা মেয়ের কাছে যেতেই ছোট হাতগুলো দিয়ে তাকে চোখ কসলাতে দেখল। মৃদু হেসে আদরের টুকরোটাকে সে কোলে নিল। পরনের ডাইপারটা চেঞ্জ করে নতুন একটা পরিয়ে মেয়ের বাবার কোলে দিল। ধরুন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। সাদিদ মেয়েকে কোলে নিয়ে সকালের আদর টাদরের পর্ব শেষ করল। নীলা ততক্ষণে বিছানা গুছিয়ে তাদের কাছে আসলো। বাপ মেয়ের কাণ্ড দেখে মুখ টিপে হেসে বলল,
শুধু বাপের আদর খেয়েই পেট ভরবে? আমার আদর নেই তাহলে? বুঝলে পাখি, শুধুমাত্র এটার জন্যই আটকে গিয়েছি, নতুবা আমাদের আর তোমার প্রয়োজন হতো না। আমরা একা 100, তাই না প্রিন্সেস? মেয়েটাও তো বাপের প্রিয় শিষ্য। দন্তহীন হাতে হেসে বাবার কথায় সায় শানালো। নীলা বুঝে পায় না এইটুকু একটা মেয়ে এত সব কিভাবে বুঝে ফেলে। হয়েছে আপনাদের আদিক্ষেতা, শেষ হলে বলেন, নতুবা আমি চললাম। আরে কই যাও? তুমি ছাড়া আমরা কিভাবে থাকবো? আমাদের সব কিছুই তো তুমি। নাওয়া খাওয়া সব কিছু তোমার উপর নির্ভর করে। তুমি ছাড়া আমরা পুরোপুরি অচল, তাই না প্রিন্সেস? মেয়েটা এবারও মুখে হাসি নিয়ে বাবার কথায় সমর্থন জানালো। নীলা এক পলক তাদের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও ঠোঁট টিপে হাসল। এরা দুই বাপ মেয়ে গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়, কিন্তু নীলা যে এটাতেও আনন্দ পায়। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো দেখলে নীলার থেকে বেশি খুশি আর কি হয়, কিন্তু সেটা বরাবরই তাদের বাপ মেয়ের নিকট অপ্রকাশিত থাকে। নীলা মেয়েকে ফিডিং করাচ্ছে দেখে সাদিদ ততক্ষণে নিচে চলে গেল। কিচেনে কেউ ছিল না বোধহয়। সাদিদ নিজেই তাদের দুইজনের জন্য কফি করে নিল। কফি নিয়ে রুমে আসতেই নীলা বলে উঠল, আমাকে বললেই তো হতো, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? সাদিদ কফির মগ এনে সেন্টার টেবিলের উপর রাখল। মেয়েটা এখনও মায়ের বুকের সাথেই লেগে রয়েছে। সাদিদ এক পলক নীলার ক্লান্ত মুখটার দিকে তাকালো। কাছে এসেই মা মেয়ে দুইজনের কপালেই উষ্ণ স্পর্শ দিল। নীলার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, কষ্ট নয় ভালোবাসা। প্রাণ পাখিটার ক্লান্ত মুখটা সহ্য হচ্ছিল না, তাই একটুখানি ভালোবাসা দিয়ে নিজের অন্যায়ের ভাগ কমানোর চেষ্টা করেছি মাত্র। সাদিদের রসিকতায় নীলা লাজুক হাসল। অতঃপর হাত বাড়িয়ে সাদিদের কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো সরিয়ে দিল। মেয়ের ততক্ষণে খাওয়া শেষ। নীলা মুখ মুছিয়ে দিতেই পিচ্চিটা মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। চোখ ঘুরিয়ে অপর পাশে বাবাকে চোখে পড়তেই সে ছোট শরীরটাকে নাড়িয়ে সাদিদের দিকে যেতে চাইল। নীলা তীক্ষ্ণ চোখে পিচ্চিটার কাণ্ড দেখল। সাদিদও মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। অবশেষে পিচ্চিটা বাবার দিকে পুরোপুরি না যেতে পেরে ঠোঁট ভেঙে সাদিদের দিকে তাকালো। সাদিদ মুখে হাসি নিয়ে মেয়েকে একেবারে বুকের ওপর তুলে নিল। পিচ্চিটা এখন হাসছে। নীলা বাপ মেয়ের কাণ্ড দেখে চোখ পাকালো। ইস, কত আহ্লাদ! তাকে শুধু দরকারের সময়ই এই বাপ মেয়ের মনে পড়ে। নীলা আস্তে করে বিচ্ছুটার পিঠে একটা চাপড় দিল। পাঁচি মেয়ে একটা। দেখতে হবে না কার মেয়ে? অবশ্যই। সেটা আর বলতে, চেহারা সুরত সব কিছুই তো বাবারটা পেয়েছে, এখন বাদবাকি স্বভাবটাও পেয়ে নিচ্ছে। নীলার কথায় বাপ মেয়ের মধ্যে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। দুজনে দিব্যি নিজেদের নিজস্ব ভাষায় কথোপকথন চালিয়ে যাচ্ছে। সাদিদ আর চোখে নীলার দিকে তাকালো। প্রিয়তমার মেকি রাগের আড়ালে মুচকি হাসিটা তার নজর এড়াল না। নরম স্বরে তাকেও কাছে ডাকলো। পাখি, বুকে আসো। নীলাও কোনো রকম নাবোধক শব্দ উচ্চারণ করল না। চুপচাপ সাদিদের বুকের বাম পাশে মাথা রাখল। এক পাশে কলিজার টুকরো আদরের মেয়ে, অপর পাশে প্রাণপ্রিয় স্ত্রী। সাদিদের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। সাদিদ ঝুঁকে এসে দুইজনের মাথায় আদর দিল। ভালোবাসি পাখি, ভীষণ ভালোবাসি। হয়তো সেটা প্রকাশ করার মতো নয়। আমি জানি তো, অনুরাগ প্রকাশ করার জিনিস নয়। আর যদি সেটা অন্তরালের হয়ে থাকে তাহলে যে অসম্ভব। ঠিক বলেছি না? সাদিদ নীলার কথায় হাসল। ঝুঁকে এসে আলতো করে নীলার গালে ঠোঁট ছুঁয়ে দিল। ভালোবাসি তো। অন্তরাল থেকেই অনুরাগের উপলব্ধি হয়, অন্তরাল থেকেই অনুভব হয়। কেন, তোমার বুঝি হয় না? সাদিদের এমন কথায় নীলা মুচকি হাসল। সাদিদের বুকে আরও ভালোভাবে মুখ খুঁজে আলতো করে বলিষ্ঠ বুকে কোমল ঠোঁট যুগল ছুঁয়ে দিল, যেন নিঃশব্দে গভীর প্রেমময়ী কর্মে প্রিয়তমের প্রশ্নের উত্তর দিয়ে দিল। সাদিদের ঠোঁটের কোণটা আরও প্রসারিত হলো। আনন্দে তৃপ্তিতে সে হাতের বাঁধন আরও জোরালো করল। পারে না শুধু বুকের ওপর মাথা রাখা প্রাণপ্রিয় দুইটা মুখে বক্ষ পিঞ্জরায় ঢুকিয়ে নিতে।
এত এত ভালোবেসে আগলে রেখেও যেন সাথীদের কাছে সেটা বরাবরই কম মনে হয়। সুখ কিংবা দুঃখে, কাছে কিংবা বহু দূরে, এই ভালোবাসা যেন কখনো শেষ হওয়ার নয়, কেবল নিজ মর্জিতে চলতে ইচ্ছুক। জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসাটা আদর সোহাগে আগলে রাখলেও যেন মন তৃপ্তি পাবে না। এ যেন এক অদ্ভুত ভালোবাসা। সত্যি তো, অন্তরালের অনুরাগটা কি আসলেই অদ্ভুত নয়?